হ্যালো এভরিওয়ান। আমার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সেজে আজকে পঞ্চম পর্ব। আমরা এই পর্বে একটা পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিক্যাল সিস্টেম সম্পর্কে খুবই একটা বেসিক ধারণা দিব, মানে কি কি থাকে, মানে কিভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমটা আসলে কিভাবে ডিজাইন করা বা কি 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 আছে, বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটা পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক্যাল সিস্টেম মানে বেশ কয়েকটা ক্যাটাগরি থাকে। যেমন একটা জেনারেশন থাকে, মানে কি, মানে আপনার যে জেনারেটরগুলো আছে ওইটা কি ভোল্ট জেনারেশন করে, ট্রান্সমিশন সিস্টেম আপনার ট্রান্সমিশন ভোল্টেজটা কত, অক্সিলারি সিস্টেম যেটা আপনাদের ইন্টারনাল ইউজের জন্য ইউজ করা হয়, কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন মানে আপনার যে ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য আপনি কত ভোল্ট ইউজ করতেছেন, অথবা আপনার ব্যাটারি সিস্টেম। এখন যদি আমি জেনারেশনের কথা জেনারেশন থেকে শুরু করি, তাহলে বাংলাদেশে মূলত জেনারেশন হয় 11 কেভিতে। যে ইঞ্জিন বেস পাওয়ার প্ল্যান্টগুলো আছে, গ্যাস অথবা এইচএফও ম্যাক্সিমামগুলো 11 কেভিতে জেনারেশন হয়। আর কিছু কিছু ছোট প্ল্যান্ট আছে, ডিজেল প্ল্যান্ট ছিল, যেগুলা আপনার 1 মেগাওয়াট 1.5 মেগাওয়াট সাইজের, মানে এক একটা ক্যাপাসিটি জেনারেটর, ওইগুলো আপনার 440 ভোল্ট করে জেনারেশন করতো, তারপর এটা স্টেপ আপ করে 11 কেভি করতো, তারপর স্টেপ আপ করে 132 কেভি ট্রান্সমিশনে দিত। তো মূলত আমাদের জেনারেশনটা 11 কেভি হয়, এবং কিছু কিছু টারবাইন প্ল্যান্ট আছে যেগুলা 15 কেভিতে জেনারেশন করে থাকে। আর সেকেন্ড হলো আমাদের ট্রান্সমিশন। তো আমাদের ট্রান্সমিশন আমরা নর্মালি 132 কেভি করে থাকি, যেগুলো আপনার পিডিপির সাথে কানেক্টেড, পিডিপি গ্রিডের সাথে কানেক্টেড ডাইরেক্ট, সেগুলো নর্মালি 132 কেভি হয়ে থাকে। তো সিস্টেমটা কি, আমি ফার্স্ট 11 কেভিতে একটা জেনারেশন করতেছি, সেটা আমরা একটা স্টেপ আপ ট্রান্সফরমারে নিয়ে যাই। তো সে স্টেপ আপ ট্রান্সফরমার থেকে 11 কেভিতে 132 কেভিতে সেটা স্টেপ আপ করবে, তারপর এটা আমাদের যে গ্রিডের সাথে কানেক্টেড, সাপোজ ধরেন আমাদের আমিনবাজার গ্রিডের সাথে কানেক্টেড, তো আমরা আমিনবাজার গ্রিডে ট্রান্সফার করে দিব। মানে আমিনবাজার যে সাবস্টেশন আছে, পিজিসিবি, সেখানে আমরা ওটা ট্রান্সফার করে দিব। তো ওই নর্মালি 132 কেবিতে আমরা ট্রান্সফার করি, কিন্তু কিছু কিছু আছে বড় বড় টার্বাইন প্ল্যান্ট যেগুলো 230 কেবিতেও করে থাকে। আবার কিছু কিছু প্ল্যান্ট আছে, যেমন ওই যে ধরেন পল্লী বিদ্যুতের সাথে কানেক্টেড, পল্লী বিদ্যুতে তো ওরা পল্লী বিদ্যুতে সাপ্লাই দেয়, তো ওই প্ল্যান্টগুলা নর্মালি 33 কেবিতে ট্রান্সমিশন করে থাকে। ওরা কি করে, ওরা আপনার 11 কেবিতে জেনারেশন করে থাকে, অথবা 440 ভোল্টের জেনারেশন করে থাকে, তারপর এটা স্টেপ আপ করে 33 কেবিতে তারা স্টেপ আপ করে, তারপর সেটা পল্লী বিদ্যুতের যে আপনার সাবস্টেশন আছে সেখানে তারা ট্রান্সফার করে। এখন এই অক্সিলারি সিস্টেম হলো, আমরা যে একটা পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টে ওয়ান কাইন্ড অফ একটা ফেসিলিটি, তাই না? তো সেখানে ধরেন হচ্ছে আপনার বিভিন্ন লাইট থাকবে, ফ্যান থাকবে, এসি থাকবে, বিভিন্ন সাপোর্টিং অক্সিলারি সিস্টেম থাকবে, সেইগুলোর পাওয়ার দেওয়ার জন্য আমরা যে ভোল্টেজগুলো ইউজ করে থাকি সেটা হয়েছে আমাদের অক্সিলারি সিস্টেমের ভোল্টেজ। নর্মালি আমরা ওখানে 3 ফেজ ইউজ করি, মনে হয় সিঙ্গেল ফেজ ইউজ করি। সাপোজ ধরেন আমাদের একটা মোটর চালাবো পানি তোলার জন্য, এটা আমাদের 3 ফেজ মোটর, বড় মোটর, তাহলে ওইখানে আমরা 440 ভোল্ট সাপ্লাই দেবো। সাপোজ ধরেন আমরা যে লাইটিং সিস্টেম, সেখানে আমরা নর্মালি 220 ভোল্ট সাপ্লাই দেবো, সেটা। আর কন্ট্রোল এবং ইনস্ট্রুমেন্টেশন, কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন হলো, সাপোজ ধরেন আপনার যে জেনারেটর যে অক্সিলারি সিস্টেমগুলো আছে, সাপোজ ধরেন কুলিং এর জন্য কুলিং মোটর, অথবা ফুয়েল সাপ্লাইয়ের জন্য ফুয়েল সাপ্লাই মোটর, বা ধরেন হচ্ছে আপনার আপনার যে যে প্যানেলগুলো আছে, পিএলসি গুলো আছে সেগুলা, বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টেশন আছে, যেমন প্রেসার ট্রান্সডিউসার আছে, বা ধরেন একটা লেভেল সেন্সর আছে, বা ফ্লোমিটার আছে, সেগুলো তো পাওয়ার দিতে হয়, বা সেগুলো কন্ট্রোলের জন্য একটা ভোল্টেজ দরকার হয়। সেই ভোল্টেজগুলো নর্মালি আমরা 24 ভোল্ট ডিসি অথবা এসি ইউজ করে থাকি। আর ব্যাটারি সিস্টেম হলো আমাদের যে সাবস্টেশনটা আছে, যদি কোনো কারণে ব্ল্যাক আউট হয়ে যায়, ব্ল্যাক আউট হয়ে গেলে তো আমাদের সাবস্টেশন তো মানে কাজ করবে না। যদি মানে এসি দিয়ে থাকি, মানে কন্টিনিউ যদি এসি ইউজ করে থাকি আমাদের সাবস্টেশনে, তার যদি কোনো কারণে ব্ল্যাক আউট হয়ে যায়, সাপোজ গ্রিড থেকে আমাদের পাওয়ারটা কাট হয়ে গেছে, তখন তো আমাদের পাওয়ার নাই, তখন তো আমাদের ধরেন ওই যে অক্সিলারি সিস্টেমে 440 ভোল্ট বা 220 ভোল্ট আমরা পাচ্ছি না, বা আমরা জেনারেশন ভোল্টেজ 11 কেবিও তৈরি করতে পারতেছি না। তখন কি করবো? তখন তো আমাদের যে ব্রেকার গুলো আছে সেগুলো তো আমরা ক্লোজিং এর জন্য সিগন্যাল পাঠাতে পারছি না, তাহলে কি হবে? আমরা সুইচ গেটটা অ্যাক্টিভ করতে পারছি না। তো সেই কারণে ব্যাকআপ হিসেবে আমরা ব্যাটারি সিস্টেম ইউজ করে থাকি, 110 ভোল্ট ডিসি সিস্টেমে ব্যাটারি সিস্টেম ইউজ করে থাকি। তো আমাদের
ব্যাটারি সিস্টেম থাকলে কি হবে, যখন আমাদের ব্ল্যাকআউট কন্ডিশনে থাকবে, ব্ল্যাকআউট কন্ডিশনে থাকা অবস্থাতে সাপোজ ধরেন আমি একটা জেনারেটর চালালাম, আমাদের একটা এইচএফও জেনারেটর আছে, সেটা আমি ধরেন আমার একটা ডিজেল জেনারেটর আছে, ছোট একটা ডিজেল জেনারেটর আছে, আমরা সেই ডিজেল জেনারেটর আমি এটা স্টার্ট করলাম। স্টার্ট করলে কি হবে, সে 440 ভোল্ট আপনার ওই জেনারেশন করবে তার টার্মিনালে, তাই তো? কিন্তু সেটা সে কতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি সার্কিট ব্রেকারটা ক্লোজ করতেছি না, মানে জেনারেটরের সার্কিট ব্রেকারটা ক্লোজ করতে পারতেছি না। এখন জেনারেটরের সার্কিট ব্রেকার ক্লোজ করার জন্য আমার এই এই যে আমাদের ব্যাটারি সিস্টেম সেটা আমরা ইউজ করে থাকি, জাস্ট এটা ইন জেনারেল বুঝালাম, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা জেনারেটরের সার্কিট ব্রেকারের জন্য টোটালি ইউজ হয় না, টোটালি এটা আমাদের সাবস্টেশনের জন্য ইউজ হয়। যেমন আমাদের 132 কেবি লাইনে যে সাবস্টেশনগুলোতে আছে, যেমন ধরেন আমাদের এসএফসি সার্কিট ব্রেকার অথবা ভিসিবি যেগুলো আছে সেগুলোতে সেটা সাপ্লাই দিয়ে থাকে, যাতে আমরা ব্ল্যাকআউট কন্ডিশনে যখন আমরা জেনারেটরটা চালাবো তখন আমরা সিনক্রোনাইজেশনের জন্য যাতে আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইঞ্জিনের কন্ট্রোল সিস্টেম, মানে আমাদের যে ইঞ্জিনগুলো ইউজ করি, সাপোজ ধরেন আমাদের একটা ধরেন একটা গ্যাস ইঞ্জিন হয়ে যেতে পারে বা একটা ডিজেল ইঞ্জিন হবে, এইসব ইঞ্জিন যে কোনো একটা কমন একটা ইঞ্জিন। তো একটা আমাদের কমন ইঞ্জিনের যদি আমরা একটা ইঞ্জিনটা কিভাবে ইলেকট্রিক্যালি আমরা কন্ট্রোল করি, ইলেকট্রিক্যাল সিস্টেমটা কিভাবে থাকে, সেটার একটা বেসিক সিনারিও। তো এখানে কি আছে, প্রথমে আমাদের একটা ইঞ্জিন, ওর সাথে আমার একটা অল্টারনেটর কাপলিং করা আছে, এটা আমাদের গভর্নর, যদি এটা আমাদের ধরেন একটা এইচএফও ইঞ্জিন হয় তাহলে এটা আমাদের গভর্নর, আর যদি ধরেন হচ্ছে এটা আমাদের গ্যাস ইঞ্জিন তাহলে এটা আমরা একটা অ্যাকচুয়েটর ধরে নিলাম। ঠিক আছে, তারপর কি, তারপর এটা হচ্ছে আমাদের এভিয়ার, যেটা আমাদের জেনারেটরের ভোল্টেজটা কন্ট্রোল করবে। আর এটা হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোলার, যেটা আমাদের জেনারেটরের ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করবে, মানে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করবে মানে কি বোঝালাম, আমাদের যে স্পিডটা কন্ট্রোল করবে। সাপোজ জেনারেটরের আরপিএম 500, আমাদের যে জেনারেটরটা মানে অল্টারনেটরটা এটা রেটেড আরপিএম 500 অথবা ধরেন 1500। ঠিক আছে, তাহলে আমার আমার যদি একটা 500 আরপিএম কন্টিনিউ ঘুরে তাহলে আমার 50 হার্টজ মেনটেন হবে। তাহলে কি করবে, আমার স্পিড কন্ট্রোলার এনশিওর করবে যাতে আমার যে অল্টারনেটরটা আছে সেটা কন্টিনিউ 500 আরপিএমই ঘুরে যাতে 50 হার্টজ মেনটেন করে। ঠিক আছে, তাহলে কি আমার এভিআর এর কাজ হলো আমার ভোল্টেজ মেনটেন করা, 11 কেবি ভোল্টেজ মেনটেন করা, আর আমার স্পিড কন্ট্রোলের কাজ হলো আমার ফ্রিকোয়েন্সি মেনটেন করা, স্পিডের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা মেনটেন করা। ওকে, অ্যান্ড সেকেন্ড হলো আমাদের প্রোটেকশন সিস্টেম। প্রোটেকশন সিস্টেমটা কি, আমার যে অল্টারনেটর বা আমার যে ইঞ্জিন আছে সেগুলো তো রোটেটিং, তো এটার যে প্রোটেক্ট করার জন্য আমরা প্রোটেকশন সিস্টেম ইউজ করে থাকি। তো নর্মালি প্রোটেকশন সিস্টেমগুলো ইলেকট্রনিক প্রোটেকশন সিস্টেম থাকে, বিভিন্ন সেন্সর এখানে এসে লাগে, এবং এই সেন্সর থেকে ওরা কন্টিনিউ ডাটা নিতে থাকে, এবং এই ডাটা নেওয়ার মাধ্যমে ওরা ডিসাইড করে আমার কখন এটা মানে ইঞ্জিনটাকে স্টপ করতে হবে বা কখন এটা কন্টিনিউ থাকবে, সে ডিসাইড করে। এই সেটিংসগুলো আমরা কমিশনিং টাইমে অথবা টাইম টু টাইম আমাদের রিকোয়ার অনুসারে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এই সবগুলো কন্ট্রোল হয় হয়েছে আমাদের যে ইঞ্জিনের পিএলসি আছে সেটার মাধ্যমে। ঠিক আছে, আর এই পিএলসি গুলা বিভিন্ন কোম্পানি পিএলসি হতে পারে। নর্মালি আমি আপনার ওই সিমেন্সের S7300 দেখেছি, S7400, বা এবিবি পিএলসি থাকতে পারে, বা স্নাইডারের পিএলসি থাকতে পারে, এক এক কোম্পানি এক এক ধরনের পিএলসি ইউজ করে থাকে। ওকে, আর সেকেন্ড হলো আমাদের অক্সিলারি পিএলসি। অক্সিলারি পিএলসিটা কি, আমাদের যে ইঞ্জিন অল্টারনেটর এই পাওয়ার ইউনিটটার কুলিং এর জন্য, বা ধরেন এটার যে অক্সিলারি সিস্টেম যেমন ফুয়েল সিস্টেম থাকতে পারে, কুলিং সিস্টেম থাকতে পারে, বা ধরেন অল্টারনেটরে কুলিং এর জন্য ফ্যানের সিস্টেম থাকতে পারে। এগুলো তো আমাদের তো অ্যাক্টিভ করতে হবে না, তো এগুলো কখন অ্যাক্টিভ হবে, এখন ধরেন ইঞ্জিনটা আমার বন্ধ আছে, একদম স্ট্যান্ড বাই অবস্থাতে আছে, তখন তো আমার তো কুলিং এর জন্য ফ্যান দরকার নাই, কুলিং এর জন্য আমার কুলিং মোটর দরকার নেই, ফুয়েল সাপ্লাইতে দরকার নেই। তখন তো আমার তো মানে ওই এই মোটর গুলো চালানোর কোনো প্রয়োজন নেই। তো এখন ধরেন আমার যদি এই পিএলসিটা আমি না দেই, তাহলে ধরেন আমি একটা ইঞ্জিনটা চালু করব, তখন আমি দেখলাম হয়েছে আমার কুলিং মোটর চালু হলো না, তাহলে কি হবে? তো এই অক্সিলারি পিএলসি কাজ হইলো, আমি যখন মেইন পিএলসি তে সিগন্যাল দিব আমি ইঞ্জিনটা চালু করছি, তখন এই অক্সিলারি পিএলসি তে মেইন পিএলসি একটা সিগন্যাল পাঠাবে, বলবে ও ইঞ্জিনটা পাওয়ার প্ল্যান্টের অপারেটররা ইঞ্জিনটা চালু করতেছে, তখন ও কি করবে, ও রিকোয়ার অনুসারে বিভিন্ন ধরনের ফ্যান, রেডিয়েটরের ফ্যান, কুলিং মোটরের ফ্যান, ইনডিউস ফ্যান, বা ধরেন হচ্ছে কুলিং মোটর, এসটি এলটি কুলিং মোটর, সেগুলো সে স্টার্ট করবে। তাহলে আপনার একটু মানে কানেকশন গুলো বুঝি।
প্রথমে আমাদের ইঞ্জিন কন্ট্রোল করতেছে আমাদের এই মেইন পিএলসি। ওকে, তো মেইন পিএলসি ও স্পিড কন্ট্রোলার, প্রোটেকশন সিস্টেম, এভিআর, এই তিনটা থেকে সে ডাটা নিতেছে। সাপোজ ধরেন আমার যে ইঞ্জিনের যে স্টার্টিং সিস্টেম, সাপোজ ধরেন আমি ইঞ্জিনটা স্কারার থেকে স্টার্ট দিলাম। ওকে, স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার এই পিএলসিতে সিগন্যাল যাবে, সিগন্যাল যাওয়ার পর বলবে আমার ইঞ্জিনটা স্টার্ট দাও। তখন ও কি করবে, ও আপনার ওই যে ইঞ্জিন স্টার্টিং প্রসিডিউর আছে, যদি স্টার্টার মোটর থাকে তাহলে স্টার্টার মোটরটা অ্যাক্টিভ করবে, বা ধরেন যদি ইয়ার স্টার্ট হয় তাহলে ইয়ার সাপ্লাই দিবে ইঞ্জিনে। তো ইঞ্জিনে যখন এয়ার সাপ্লাইটা দিবে তো ইঞ্জিন রোটেট করা শুরু করবে। ও যখন ধরেন সাপোজ আমাদের ইঞ্জিনটা ধরেন 500 আরপিএম ইঞ্জিন, ও যখন রোটেট শুরু করলো, ও ম্যাক্সিমাম এয়ার সাপ্লাইয়ে আপনার 90 আরপিএম থেকে 100 আরপিএম পর্যন্ত উঠাইতে পারবে। তো ধরেন আমার 80 আরপিএমই ও ফায়ারিং শুরু করে দেবে। ঠিক আছে, ও যখন ফায়ারিং শুরু করে দেবে, ফায়ারিংটা কিভাবে শুরু করবে, আমি যখন ইঞ্জিনটা স্টার্ট করব তখন সাথে সাথে আমার যে স্পিড কন্ট্রোলার আছে ও গভর্নরকে সিগন্যাল দিবে। ঠিক আছে, গভর্নর সিগন্যাল হবে ইঞ্জিন আরপিএম শুরু হয়ে গেছে, তুমি ফুয়েল সাপ্লাই দেওয়া শুরু করো। ঠিক আছে, ও সাথে সাথে কি করবে, আপনার গভর্নর ফুল শটল খুলে দিবে এবং ফুয়েল ইঞ্জিনে যাবে এবং ইঞ্জিন 70 আরপিএম এর ফায়ারিং শুরু করে দিবে। ও যখন 70 আরপিএম এ ফায়ারিং শুরু করে দিবে তখন কিন্তু ও চেষ্টা করবে 500 আরপিএম উঠানোর জন্য। এখন যদি গভর্নর যদি আমার নো লোড কন্ডিশনে ফুল খোলা থাকে তাহলে কি করবে, ওভার স্পিড হয়ে যাবে, 500 জায়গা 700 হইতে পারে, 600 হইতে পারে, উঠায় ফেলবে। তখন কি করবে, এই পিএলসি ওকে আবার সিগন্যাল দিবে স্পিড কন্ট্রোলারকে, দেখো আমার আরপিএম দরকার 500, তুমি ফুল গভর্নর খুলে রাখছো, ও ওভার স্পিড হয়ে যেতে পারে। তখন গভর্নর স্পিড কন্ট্রোলার কি করবে, গভর্নরকে সিগন্যাল দিয়ে বলবে তুমি তোমার থ্রোটল কমাও। তখন কি করবে, ওর যে 500 আরপিএম মেনটেন করতে হবে সে অনুসারে ও থ্রোটল পজিশন কমাবে। সাপোজ ধরেন স্টার্টিং অবস্থাতে সে 100% থ্রোটল খুলে দিছে, মানে আমার 100% করে দেবে না, আমার ম্যাক্সিমাম ফুয়েল ইঞ্জিনে যাচ্ছে আরপিএম উঠানোর জন্য। এখন যখন 300 আরপিএম উঠে গেছে বা 400 আরপিএম উঠে গেছে তখন পিএলসি তো অলওয়েজ সিগন্যাল পাচ্ছে, পিএলসি তো অলওয়েজ সিগন্যাল পাচ্ছে এখানে আপনার ওই যে পিক আপ সেন্সরের মাধ্যমে অথবা ধরেন স্পিড কন্ট্রোলার সেন্সরের স্পিড সেন্সরের মাধ্যমে অলওয়েজ সিগন্যাল পাচ্ছে তা আরপিএমটা কত, আরপিএম সেন্সরের মাধ্যমে। যখন পিএলসি দেখবে আমার 350 আরপিএম হয়ে গেছে বা 400 আরপিএম হয়ে গেছে তখন ওর সিগন্যাল বলবে আমার 400 আরপিএম হয়ে গেছে, কিন্তু স্পিড কন্ট্রোলার বলবে তুমি এটার স্পিড রিডিউস করো। সাথে সাথে গভর্নর তার 100% থেকে এটা আস্তে 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 কমাবে, তার রিকোয়ারমেন্ট অনুসারে কমাবে, যেমন ধরেন 80%, 70% বা 50% কমাবে, এবং তার যে কনস্ট্যান্ট স্পিড আপনার ওই 500 আরপিএম অথবা 1500 আরপিএম যেটাই রেটেড সেটাতে সে নিয়ে আসবে। ওকে, তো এটা হলো আমাদের স্পিড। এখন কি হবে, শুধু আমার স্পিড হলে হবে না, আমার অল্টারনেটরে তো ভোল্টেজও লাগবে, আমি তো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করছিলাম তো আমার ভোল্টেজ দরকার। সাপোজ ধরেন আমার 11 কেভি ভোল্টেজ। এখন কি করবে, যখন এক একটা মানে অল্টারনেটরের ভোল্টেজ সিকোয়েন্স শুরু হয় এক এক আরপিএম এ, সাপোজ ধরেন এটাটা শুরু হচ্ছে 400 আরপিএম এ। যখন এটা 400 আরপিএম ক্রস করবে অল্টারনেটরটা, তখন ওই অল্টারনেটরটা পিএলসি কে সিগন্যাল দিবে, বলবে আমার অলরেডি 400 আরপিএম ক্রস হয়ে গেছে, এখন আমার ভোল্টেজ জেনারেট করতে হবে। তখন কি করবে, তখন পিএলসি থেকে একটা এভিআর এ একটা সিগন্যাল আসবে, বলবে এভিআর তুমি এখন তোমার ভোল্টেজ জেনারেশন করা শুরু করো। ঠিক আছে, ভোল্টেজ জেনারেশনের জন্য তুমি এক্সাইটিং ভোল্টেজ অল্টারনেটরকে দেওয়া শুরু করো। তখনই এভিআর আপনার অন হয়ে এক্সাইটেশন ভোল্টেজ অল্টারনেটরকে দেওয়া শুরু করবে এবং অল্টারনেটর অ্যাজ ইউজুয়াল আপনার তার যে রিকোয়ার ভোল্টেজ 11 কেভি অথবা 440 ভোল্ট যেটাই হোক সে সেটা জেনারেশন করবে এবং সেটার একটা ফিডব্যাক ও কন্টিনিউ এভিআরকে দিতে থাকবে। এবং এই এই সিগন্যালটাও এভিআর এটা পিএলসি কে দিতে থাকবে, যাতে ওরা মনিটর করতে পারে আমার আসলে ভোল্টেজটা কত, আমার কি ওভার ভোল্টেজ হচ্ছে নাকি আমার আন্ডার ভোল্টেজ হচ্ছে। যদি আন্ডার ভোল্টেজ হয় তাহলে এভিআর এক্সাইটেশন ভোল্টেজ বাড়াবে, যদি ওভার ভোল্টেজ হয় তাহলে এভিআর এক্সাইটেশন ভোল্টেজ কমাবে। ওকে, আর এখন আসি আমাদের এই প্রোটেকশন সিস্টেম। এখন সামহাউ ধরেন
সবকিছু ঠিক আছে, পিএলসি সিগন্যাল দিচ্ছে, স্পিড কন্ট্রোলার প্রপারলি মেনটেন করতেছে, সামহাউ এই গভর্নর নষ্ট হয়ে গেছে। ওকে, গভর্নর নষ্ট করে করলো কি, ও মানে ফুয়েল সিগন্যাল স্পিড কন্ট্রোলার বলছে ভাই, গভর্নর ভাই তুমি ফুয়েল সাপ্লাই দাও 50%। তো গভর্নর এটা না শুনে নষ্ট হওয়ার কারণে ও সাপ্লাই দিল 80%। তাহলে কি হবে, ও আপনার নো লোড কন্ডিশনে ও আপনার ওভার স্পিডে চলে যেতে পারে। ও যখন দেখবে আমার ইঞ্জিনে আরপিএম থাকার কথা 500, কিন্তু আরপিএম আমার হয়ে গেছে 520, এখন যদি আমি সেটিং দিয়ে রাখি 520-এর উপর গেলে আমার ইঞ্জিন স্টপ করতে হবে ইমিডিয়েট। এই প্রোটেকশন সিস্টেম এটা সেন্স করে ফেলবে, ঠিক আছে। ও তো 520 ক্রস করে ফেলছে, সাথে সাথে ও পিএলসি কে সিগন্যাল দিবে আমার ইঞ্জিন স্টপ করার জন্য। তো ইঞ্জিন তখন পিএলসি সিগন্যালের মাধ্যমে ইমার্জেন্সি স্টপ হয়ে যাবে। সেম অবস্থাও আপনার এখানে, যদি এভিআর যদি কখনো অটোমেটের ভোল্টেজ যদি আন্ডার ভোল্টেজে চলে আসে, এভিআর মেনটেন করতে না পারে বা ওভার ভোল্টেজে থাকে, তখনও এই প্রোটেকশন সিস্টেম সেইভাবেই কাজ করবে। ওকে, আচ্ছা নেক্সট, আমাদের যে প্ল্যানগুলো আছে, হ্যাঁ আমাদের যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো আসলে আর্কিটেকচারটা কিরকম থাকে, মানে আমাদের প্ল্যানগুলো কিভাবে কন্ট্রোল করা হয়, সেটা খুবই একটা একটা বেসিক একটা আইডিয়া আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে কি থাকবে, প্রথমে আমাদের ধরেন আমাদের প্ল্যান্টে 4টা ইঞ্জিন আছে, হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 4টা ইঞ্জিন ধরলাম আমি। এই 4টা ইঞ্জিন দিয়ে আমাদের একটা 50 মেগাওয়াটের প্ল্যান্ট। ওকে, এখন আমাদের 4টা ইঞ্জিনের জন্য 4টা পিএলসি থাকবে। এই যে আমাদের প্রিভিয়াস পেজে যে আমরা দেখলাম, এই যে পিএলসি, এটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিনের জন্য ডেডিকেটেড পিএলসি। তো সেমই 4টা ইঞ্জিনের জন্য 4টা পিএলসি আছে আমাদের। ওকে, ওই 4টা পিএলসি, এরপর আমাদের যে অক্সিলারি পিএলসি একটা বা দুইটা, আমি এখানে 4টা না দেখায় একটা দুইটা দিয়ে জাস্ট বোঝানোর জন্য দিলাম আর কি। এই অক্সিলারি পিএলসি গুলো কিসের জন্য, অক্সিলারি যেমন ধরেন ফুয়েল সাপ্লাইয়ের জন্য, বা ধরেন হচ্ছে আমাদের বয়লার সিস্টেমের জন্য। এই পিএলসি গুলো হচ্ছে আমাদের অক্সিলারি পিএলসি। ওকে, আর এটা হচ্ছে আমাদের স্কাডা, আমরা যেখান থেকে ইঞ্জিনটা চালাবো বা ইঞ্জিন বন্ধ করবো বা মনিটর করবো, স্কাডা। আর এটা হচ্ছে আমাদের স্কাডা সার্ভার অথবা স্কাডা সিপিইউ। ওকে, আর এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট কন্ট্রোলার। প্ল্যান্ট কন্ট্রোলারটা কি, আমাদের যে সবগুলা যে আমাদের যে পিএলসি গুলো আছে, হ্যাঁ সেই পিএলসি গুলোতে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা ইউজ করছি পার ইঞ্জিনের জন্য। এই সবগুলা আবার আমরা একটা মাস্টার কন্ট্রোলার থাকে, ঠিক আছে। এই মাস্টার কন্ট্রোলারটা মেন কাজ হচ্ছে আমাদের এই পিএলসি গুলোর সাথে এবং স্কাডার সাথে আমাদের একটা একটা কমিউনিকেশন করানো, বা স্কাডার মাধ্যমে আমি এই পিএলসি কন্ট্রোল করতে পারি সেই মাধ্যমটা। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন ও মাস্টার, আর এগুলো হচ্ছে আপনার ওর দাস বা স্লেভ, ঠিক আছে। বা মাস্টার স্লেভ, এটা মাস্টার স্লেভও থাকে, অবশ্য মাস্টার স্লেভ নাও থাকতে পারে, আমাদের দুই দিকেই কমিউনিকেশন করতে পারে, ঠিক আছে। এটা একটা কমিউনিকেশনের অংশ, এটা আসলে অন্য একটা ভিডিও তৈরি করতে হবে যদি আপনার ওই কমিউনিকেশন মানে আমাদের যে স্কাডা কমিউনিকেশনটা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য। তো জাস্ট বেসিক ধরে নেন ও মাস্টার আর এগুলো স্লেভ, ঠিক আছে। আমি যখন স্কাডার থেকে কোনো কিছু সিগন্যাল দিব, বলবো এই ইঞ্জিন 1 নাম্বারটা চালাও তো, আমি চাপ দিলাম এখানে ইঞ্জিন ওয়ান স্টার্ট। তো প্রথমে সে যাবে হয়েছে আমাদের প্ল্যান্ট কন্ট্রোলারে, প্ল্যান্ট কন্ট্রোলার বলবে আমার ইঞ্জিন 1 চালানোর জন্য যে পোর্টে সিগন্যাল দেওয়া দরকার সেই সিগন্যালটা আমার পিএলসি ওয়ানে পাঠাবে, পিএলসি ওয়ান ইঞ্জিনটা চালু করবে। ওকে, এখন আমরা কানেকশনটা একটু বুঝি। এটা আমাদের 4টা পিএলসি, এই 4টা পিএলসি আমাদের বিভিন্নভাবে এটা কানেক্ট হইতে পারে, হ্যাঁ এগুলো কি হয়, এগুলো নর্মালি একটা ইথারনেটের মাধ্যমে হতে পারে, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে হইতে পারে। এই কানেকশন গুলো, এই সিগন্যাল গুলো বা আমাদের ডাটা গুলো প্রথমে সেগুলো আসে একটা কমিউনিকেশন বক্সে। ওকে, এই কমিউনিকেশন বক্সটা কি ওয়ান কাইন্ড অফ মিডিয়া কনভার্টার। সাপোজ ধরেন আমি এগুলা ফাইবার অপটিক দিয়ে নিয়ে আসছি, আমাদের যে পিএলসি গুলো আছে না, পিএলসি গুলোর থেকে আমাদের যে ডাটা গুলো আমাদের ট্রান্সফার করা দরকার প্ল্যান্ট কন্ট্রোলারে, সেগুলা আমি ফাইবার অপটিকের মাধ্যমে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি একটা কি করলাম, এখানে একটা মিডিয়া কনভার্টার দিলাম। তো মিডিয়া কনভার্টার কি করবে, এখান থেকে ফাইবার অপটিক থেকে সাপোজ ধরুন আমি পরে এটা ইথারনেটে নিয়ে গেলাম। তা কি করবে, আমার ফাইবার অপটিকের যে ডাটাগুলো আছে, মানে ফাইবার অপটিক কে মানে আমাদের অপটিক্যাল ডাটাগুলো আসছে সেটা ইথারনেটের মাধ্যমে নিয়ে গেলাম, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। সে কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটা আমাদের প্ল্যান্ট কন্ট্রোলারে পাঠাবে। তো প্ল্যান্ট কন্ট্রোলার ওয়ান কাইন্ড অফ পিএলসি। তো কি করবে, ও এই ডাটাগুলো সে রিসিভ করবে। সেম ওয়েতে এই অক্সিলারি পিএলসি থেকেও সেখানে ডাটা আসবে, অক্সিলারি পিএলসি 2 থেকেও সেখানে ডাটা আসবে। সে এই ডাটাগুলা আবার ধরেন
আর একটা কমিউনিকেশন বক্সে যাবে। সে এই কমিউনিকেশন বক্সের কাজ কি? সাপোজ ধরেন আমি এখানে ইথারনেট ইউজ করতে পারি বা এখানে সিরিয়াল বাস ইউজ করতে পারি। যেহেতু আমাদের স্কাডা, সাপোজ ধরেন আমি এখানে কি করলাম? সিরিয়াল বাস ইউজ করলাম। একটা সিরিয়াল বাস সিগন্যাল ইউজ করলাম। তো সিরিয়াল বাস সিগন্যালের মাধ্যমে আমাদের স্কাডার যে সার্ভারটা আছে বা সিপিইউটা আছে সেখানে আমরা এটা মানে পাঠাবো। পাঠাবো বলতে কি? এখানে আমরা স্টোর করবো। আমাদের যে ডাটাগুলো আছে সব এখানে আমরা স্টোর করার চেষ্টা করব। এবং এই যে সিপিইউটা আছে এই জায়গাতে আমরা স্কাডার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করব। ঠিক আছে? এই ইনস্টল সফটওয়্যারটার যে এইচএমআই সেটা আমরা একটা পিএলসি তে কানেক্ট দিব আর কি, পিএলসি তে সেট আপ করে দিব। ঠিক আছে? তার মানে কি এই পিএলসি সরি একটা পিসিতে আমরা সেট আপ করে দিব। তো তখন কি হলো, আমাদের যে পিসি আছে পিসিতে একটা এইচএমআই আসবে। এর ধর সাপোজ ধরেন এটা আমার এইচএমআই, মানে এটা ধরেন আমার একটা স্কাডা এইচএমআই, এখানে ধরেন যে সবকিছু আছে। এখানে আমি চাপ দিলে ইঞ্জিন 1 চলবে, ইঞ্জিন 2 চলবে। ঠিক আছে? এই পুরা এই সফটওয়্যারটা আমি ইনস্টল করা আছে স্কাডা সিপিইউ তে। এখানে এটার সাথে সাথে এটা আমার একটা সার্ভারও, এখানে আমার সব ডাটাগুলা কানেক্ট হবে। আমি যখন ওই ধরেন ইঞ্জিন 1 এর চাপ দিব তখন কি করবে? ও এটা পাঠাবে হচ্ছে আমাদের প্ল্যান কন্ট্রোলারে। ওকে? তো প্ল্যান কন্ট্রোলার এটা পাঠাবে আমাদের এই ইঞ্জিনগুলোতে। ঠিক আছে? এইভাবে আমাদের ডাটা কমিউনিকেশনটা নরমালি হয়ে থাকে। আচ্ছা। আহ, এটা একটা প্লান্টের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা আমি আসলে গুগল থেকে কালেক্ট করছি। কোনো প্লান্টের সাথে যদি এটা মিলে যায় তাহলে কাইন্ডলি মাফ করবেন, আসলে ইচ্ছা করে নেওয়া না, গুগলে যেটা পাইছি সেটাই নিয়ে। আহ, আমরা এটা একটা বেসিক একটা আইডিয়া দিই, মানে একটা প্লান্টের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম গুলো আসলে কি কি থাকে, কিভাবে থাকে, সেটা একটা একটা বেসিক আইডিয়া দিয়ে আমি চেষ্টা করি। ওকে। আহ, এই এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এটা দুইটা বাসে ভাগ করা। প্রথম যে 11 কেবির বাস এখানে, আচ্ছা আচ্ছা, এটা একটা গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টের, এটা একটা যেহেতু আরএমএস আছে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টের। এখানে টোটাল ইঞ্জিন আছে 19টা, 20টা। ওকে। টোটাল 20টা ইঞ্জিন আছে। এই আমার যে প্রথম বাস সেখানে আমাদের অড নাম্বারে ইঞ্জিনগুলো দেওয়া আছে, যেমন ধরেন 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এভাবে 19 পর্যন্ত। ওকে, এটা হলো অড নাম্বার সব ইঞ্জিনগুলো এই বাসে। ফার্স্ট বাসে আমাদের কানেক্টেড। আর সেকেন্ড বাসে আমাদের সব ইভেন নাম্বার ইঞ্জিনগুলো 2 নাম্বার, 4 নাম্বার, এভাবে 20 নাম্বার পর্যন্ত ইঞ্জিনগুলো কানেক্টেড। ওকে। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট এখান থেকে স্টার্ট করি। সাপোজ ধরেন আমার একটা ইঞ্জিন, ওরা একটা ইঞ্জিন দিয়ে আমাদের বুঝাইছে আসলে কিভাবে কানেকশনটা থাকে। এটা হয়েছে আমাদের জেনারেটরটা বা গ্যাস ইঞ্জিন। ওকে। এটা নিচে দেখবেন এগুলো হচ্ছে আমার সিটি। হ্যাঁ, এগুলা আমাদের হচ্ছে সিটি। ফার্স্ট কি জেনারেটর, জেনারেটর থেকে এটা আমাদের আপ দিকে গেছে। এটা হচ্ছে আমাদের সার্জ এরিস্ট্রেটর বা সার্জ, এটা কাজ হয়েছে হচ্ছে ধরেন হচ্ছে জেনারেটর যদি আকস্মিক কোনো ধরনের যদি ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায়, মানে সার্জিং ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায়, এই সার্জ এরিস্ট্রেটরটা কাজ হয়েছে ওই ভোল্টেজটাকে রিডিম করা, রিডিউস করা। ওকে। আর এরপরে আরেকটা সিটি, এটা হচ্ছে আমাদের পিটি। এটা হচ্ছে আমাদের আবার আরেকটা সিটি। এরপরে এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, মানে জেনারেটরে যে সার্কিট ব্রেকার থাকে সেটা। আর এটা হচ্ছে আমাদের 11 কেভি বাস, যেহেতু জেনারেটরটা 11 কেভি ভোল্টেজ ক্রিয়েট করতেছে, জেনারেশন করতেছে। ওকে। এখন আমরা একটু দেখি আমাদের সিটির, মানে সিটিতে কি কি দেয়া আছে। সাপোজ ধরেন এই যে এই সিটিটা, হ্যাঁ, এই সিটির আমাদের রেটিংটা কি দেওয়া আছে? 50/5 এম্পিয়ার, 5 ফিট 10। ওকে। তো এই সিটিটা হচ্ছে যদি আমাদের প্রাইমারিতে 50 এম্পিয়ার যায় তো ও সেকেন্ডারিতে 5 এম্পিয়ার কারেন্ট দিবে। এটা আমাদের সিটি রেশিও। ওকে, মানে তার মানে কি, সাপোজ ধরুন আমাদের 50 এম্পিয়ার প্রাইমারিতে যাচ্ছে, তাহলে ও 5 এম্পিয়ার কারেন্ট আপনার সেকেন্ডারিতে দেখাবে। আমি যদি ওই জায়গাতে যদি একটা মিটার লাগিয়ে দিই তাহলে 5 এম্পিয়ার আমি পাবো। সাপোজ ধরেন এটা এখন যাচ্ছে হচ্ছে 100 এম্পিয়ার, তাহলে যদি আমি মিটারে কি পাবো? 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে। এখানে কি এসপি ট্যাপ, এটা কি মানে এই সিটি ট্যাপ প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে, মানে পি মানে প্রোটেকশন ক্লাস। আর 5 হয়েছে এটা হয়েছে অ্যাকুরেসি, 5% অ্যাকুরেসি। আর 10 কি? আচ্ছা, এখন আমার যে এই 50 যাচ্ছে, হ্যাঁ, আমার যদি এটা প্রাইমারি যে কারেন্টটা এটা যদি 10 গুণ বাড়ে, ঠিক আছে,
সাপোজ ধরেন 10 গুণ বাড়ে, তাহলে এটার অ্যাকুরেসি 5% মাঝে থাকবে। ঠিক আছে, মানে 5% অ্যাকুরেসি ও মানে অ্যাকুরেসি যে এইটা আছে, মানে ধরেন হচ্ছে আমি 50 দিলে 5 এম্পিয়ার পাচ্ছি। হ্যাঁ, এই অ্যাকুরেসিটা সে নষ্ট করবে না। ঠিক আছে, মানে 5% লেস রাখবে। এখন যদি এটা যদি কারেন্টটা 10 টাইমে বেশি হয়ে যায়, ধরেন এটা 20 টাইমস হয়ে গেছে, তাহলে সেই অ্যাকুরেসি 5%-এর নিচে সে রাখতে পারবে না, মানে সিটিটা প্রপারলি রিডিং দিবে না। ওকে, আচ্ছা, এখন আমরা এই সিটিগুলো কেন ইউজ করি? হ্যাঁ, এই সিটিগুলো আমরা ইউজ করি হচ্ছে আমাদের জেনারেটর প্রোটেকশন হিসেবে। সাপোজ ধরেন এই যে এইখানেও আছে, এখানেও আমাদের আরেকটা সিটি আছে, এটা রেটিং কত, 250/5, মানে 250 এম্পিয়ার প্রাইমারি, সেকেন্ডারিতে 5 এম্পিয়ার। ওকে, আর হচ্ছে 10P10, মানে কি আমাদের এটার অ্যাকুরেসি ক্লাস হচ্ছে প্রোটেকশন ক্লাস, পি মানে প্রোটেকশন ক্লাস, আর এটা হচ্ছে আপনার অ্যাকুরেসি 10% থাকবে যদি এটার প্রাইমারি সাইডে ম্যাক্সিমাম 10%, 10 গুণ কারেন্ট যায়। ওকে, আর সেকেন্ড কি, 15 VA, এটা কি, এটা হচ্ছে সিটির বার্ডেন। বার্ডেনটা কি, বার্ডেন হলো আমার সিটি সেকেন্ডারিতে যে প্রকার লোড থাকবে। সিটি সেকেন্ডারি কি কি লোড থাকে? সিটি সেকেন্ডারিতে আমাদের বিভিন্ন ধরনের ধরেন হচ্ছে আমাদের মিটার থাকতে পারে, বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন প্রোটেকশনের জন্য আমরা বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা বিভিন্ন কিছুতে আমরা কানেকশন দিই। এই যে কানেকশন গুলো দেই, বিভিন্ন সিস্টেমে যে ছোটখাটো কানেকশন গুলো দেই, এই কানেকশন গুলো তো আপনার কিছু কিছু লোড আছে, ইন্ডাকটিভ লোড আছে, রেজিস্টিভ লোড আছে। সেই লোডগুলা আসলে আমরা এই লোডগুলোকে আমরা বার্ডেন করি। তো এই সিটির সেকেন্ডারি ম্যাক্সিমাম 15 VA বার্ডেন নিতে পারবে, আর বেশি যদি চলে যায় তাহলে সেকেন্ডারিটা স্যাচুরেশনে চলে যেতে পারে। তো আমাদের কি করতে হবে, আমাদের যখন আমরা সিটির সেকেন্ডারিটা কানেক্ট করব, তখন ম্যাক্সিমাম যে ওর বার্ডেন ওটা 15 VA এর নিচে থাকে, সেই হিসেব করে আমার সেটা দিতে হবে। ওকে, এখন আমরা দেখি এই যে আমরা যে এই জেনারেটরটা, এই জেনারেটরের আমরা এই সিটি গুলা মানে কেন ইউজ করছি, মানে কি কাজে ইউজ করছি। মূলত আমাদের যে সিটি, আমাদের সিটি ইউজ করা হয় দুইটা কাজে। একটা হয়েছে আমাদের প্রোটেকশনের জন্য, আর একটা হয়েছে মিটারিং এর জন্য। আমরা মিটারিংটা উপরে দেখবো, মানে আমরা যখন 132 kV যাবো তখন সেটা মিটারিং এর জন্য ইউজ করা হয়। আর আমাদের যে ইন্ডিভিজুয়াল যে মানে জেনারেটর গুলো আছে, সেগুলো যে সিটি গুলো আমরা ইউজ করতেছি, সেগুলো আমরা ইউজ করি প্রোটেকশনের জন্য। ওকে, এখন দেখি মানে আমার এখানে কি, এই যে এই সিটি সেখান থেকে এখানে আসছে, আসার পরে 87 নামে একটা জিনিস, ও একটা রিলে মতো গেছে, 87 নম্বর রিলে, এরপর সেটা এখানে আসছে। ঠিক আছে, আবার এই সিটি থেকেও এখানে আবার একটা কানেকশন আছে। ওকে, এটা কি বোঝা যায়, আমার একটা মানে আমরা দুইটা সিটি ইউজ করছি এইখানে এই প্রোটেকশন স্কিম গুলাতে, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন স্কিম, প্রোটেকশনের জন্য যে স্কিম গুলো আমি ইউজ করছি। ওকে, এই 87 হলো আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ওকে, তো এই সিটি এবং এই সিটি, এই দুইটা দিয়ে আমরা ডিফারেন্সিয়াল, এই জেনারেটরে ডিফারেন্সিয়াল মানে অল্টারনেটর ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা দিচ্ছি। ওকে, তো এই সিটি দিয়ে আমরা কি করছি, এই সিটি দিয়ে আমরা এখানে কানেকশন করছি। এটা কি 66 এন, 66 এন কি আপনার এটা হচ্ছে ডিরেকশনাল কারেন্টের জন্য, ওভার কারেন্টের জন্য আমরা ইউজ করে থাকি। এই সিটিটা ইউজ করছে আমাদের যে ওভার কারেন্ট আছে সেটার জন্য। একইভাবে আপনার যে 50-51, 50-51 ইউজ করছে আপনার, দাঁড়ান একটু দেখে নিই। হ্যাঁ, এই যে 50-51 ইউজ করছে আমরা যে এই সিটি থেকে, এই সিটি থেকে আসছে, এটা হচ্ছে আমাদের নন ডিরেকশনাল কারেন্টের জন্য। ওকে, এখন এই যে আমাদের এটা পিটি, এই পিটি আসলে কাজ করেছে আমার সেন্সিং ভোল্টেজটা দিবে, আমি কত ভোল্ট জেনারেট করতেছি সেটা সে দিবে। সো সেটা আমরা এই যে পিটি আমরা রেটিংটা দেখি, এখানে 3 ফেজের পিটি আছে, এটা 11 কেভি থেকে 110 ভোল্ট দেখাবে। আমার যদি প্রাইমারিতে 11 কেভি থাকে, তো সেকেন্ডারিতে আমরা সেটা 110 ভোল্ট পাবো। তো এই পিটি আমাদের কি প্রোটেকশন দিচ্ছে, পিটি এখানে প্রোটেকশন দিচ্ছে, এই দেখেন আন্ডার ভোল্টেজ। ওকে, এই যে আন্ডার ভোল্টেজ 27, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, এই প্রোটেকশনগুলো আমরা পিটির মাধ্যমে আমরা রিলেটে সেট করে দিব। ওকে, তো এখন আমরা আসি আমাদের এই জেনারেটর। ঠিক আছে, জেনারেটর থেকে আমরা ফার্স্ট যাচ্ছি, যাওয়ার পর এখানে আমাদের হয়েছে আমাদের ভিসিবিটা। ঠিক আছে, এই ভিসিবি, এই যে আমি যে তখন যে বলছিলাম আমাদের ভিসিবির
বা আমাদের যে সুইচ গিয়ারের যে আমাদের ব্ল্যাক আউট কন্ডিশনের জন্য যে 110 ভোল্ট ডিসি ইউজ করি, এই যে আমাদের 110 ভোল্টের ডিসি সিস্টেম, ডিসি মানে আপনার ভিসিবি যে এই ক্লোজিং মোটর যে মোটরটা ইউজ করা হয় সেটাই যে আমাদের 110 ভোল্ট ডিসি মোটর, মোটরটা মানে কানেকশনের জন্য 110 ভোল্ট ওনারা ইউজ করছে। ওকে, তো এইভাবে আমাদের হয়েছে আপনার এইভাবে 19টা জেনারেটর আছে, মানে 9টা জেনারেটর আছে, 9টা জেনারেটরের এই যে এই আপনার 9টা জিসিবি আছে, এই 9টা জিসিবি আপনার কানেক্ট হয়েছে 11 কেবি বাসে, মানে এটা হচ্ছে আমাদের 11 কেবি বাস। আমাদের একটা ব্লকের জন্য 11 কেবি বাস। তো এই 11 কেবি বাস থেকে আমাদের আরেকটা ভিসিবি থাকছে, এটা এটা হলো আমাদের 11 কেবি ভিসিবি। এগুলো হচ্ছে আমাদের জিসিবি মানে জেনারেটরের সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে আমাদের 11 কেবির যে কি বলে 11 কেবি বাসের যে আমাদের ব্রেকারটা, সেটা হচ্ছে আমাদের 11 কেবি বাসের ব্রেকার। ওকে, এই 11 কেবি বাস থেকে এটা যাবে হয়েছে আমাদের ট্রান্সফরমার, আমাদের যে পাওয়ার ট্রান্সফরমার আছে সেটাতে, পাওয়ার ট্রান্সফরমারের প্রাইমারিতে যাবে এবং সেকেন্ডারিতে 132 কেবির জেনারেশন, 32 কেবিতে স্টেপ আপ করে সেটা সাপ্লাই দিবে। ওকে, তো এখানেও সেম, আমাদের একটা পিটি আছে, আমাদের সিটি আছে, এই সিটিগুলো ইউজ করছে আপনার প্রোটেকশন ক্লাসের জন্য। ঠিক আছে, এটা আবার মিটারিং ক্লাসের জন্য ইউজ করছে 0.2, এটা আবার মিটারিং এর জন্য, সর্বোচ্চ মানে কত পার্সেন্ট ইরর হইতে পারে সেরকম একটা রেশিও দেয়। এটা আমার পিটি 11 কেবি বাসের যে পিটি, ও 11 কেবি বাসের ভোল্টেজ সিগন্যালগুলো দেখাবে, প্রোটেকশনের জন্য ইউজ করা হবে। ওকে, এটা এটা হচ্ছে আমাদের প্রোটেকশনের রিলে। এটা আমাদের ট্রান্সফরমারের যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, বিভিন্ন ধরনের প্রোটেকশনের জন্য যে রিলে ইউজ করা হয়, সেই এই রিলেটাই এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল রিলে। এখানে আমরা বিভিন্ন ধরনের সেটিং করে দিব। ওই রিলেতে আমাদের যে সিটিপিটি থেকে কানেকশনগুলো যাবে, ওই কানেকশন দেখে রিলে ডিসাইড করবে আমার কখন এটাকে ট্রিপ করাতে হবে, কখন অ্যালার্ম দিতে হবে সেগুলা। ওকে, এখন আসি তো আমার 11 কেবি থেকে এটা কানেক্ট কানেক্ট হলো আমাদের মেইন ট্রান্সফরমারে, পাওয়ার ট্রান্সফরমারে প্রাইমারিতে, অ্যান্ড সেকেন্ডারিতে 132 কেবি সে স্টেপ আপ করলো, করার পরে এটা হচ্ছে আমাদের লাইটিং ইনস্টেটর। ওকে, তো লাইটিং স্টেটর কেন ইউজ করি আমরা? সাপোজ ধরেন হয়েছে আমাদের সিস্টেমে যদি বজ্রপাত হয় তাহলে আমাদের ইনব্যালেন্স হয়ে যেতে পারে সিস্টেমটা, ফল্ট হয়ে আমাদের ইকুইপমেন্টগুলো নষ্ট হতে পারে চার্জিং ভোল্টেজের কারণে। সো এটা যেন না হয় সেই কারণে আমরা লাইটিং অ্যারেস্টেটর ইউজ করি। লাইটিং অ্যারেস্টেটর তখন ওই যে আপনার ওই ইম্পালস ভোল্টেজটাকে সে রিডিউস করে। এরপরে কি করা হয়, এরপর আমাদের থাকবে একটা আইসোলেটর। ওকে, বা ডিসকানেক্টর সুইচ। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ সুইচ, এটা আপনার হাই ভোল্টেজ লাইনে ইউজ করা হয় আমাদের সার্কিটটা ডিসকানেক্ট করার জন্য। ওকে, এরপরে এই যে আমাদের আরেকটা সিটি ইউজ করা হয়েছে, এই সিটিটা মানে মিটারিং সিটি, এই দেখেন মিটার। ওকে, এটা আছে মিটারের জন্য, মানে এটা মিটারের জন্য ইউজ করা হয়েছে। আর মিটারে কিন্তু শুধু সিটি ইউজ করা হয় না, পিটিও ইউজ করা হয়। এই যে 132 কেবি থেকে এটা একটা কানেকশন থাকবে মিটারে, কারণ আচ্ছা মিটার তো আমাদের এনার্জি মিটার, এনার্জি আমার কারেন্ট ভোল্টেজ দুইটাই দরকার। তো মিটারে আমাদের সিটি কানেকশন থাকে, পিটি কানেকশন থাকে। ওকে, তারপর কি আইসোলেটর থেকে সেটা যাবে হয়েছে আমাদের SF6 সার্কিট ব্রেকার। এই এটা আমাদের অ্যাসেট সার্কিট ব্রেকার। এই ব্রেকারের পরে থাকবে আরেকটা আইসোলেটর। এখন দুইটা আইসোলেটর কেন? সাপোজ ধরেন আমাদের সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেছে, কাজ করতেছে না, বা আমাদের সার্কিট ব্রেকারের ধরেন SF6 গ্যাস প্রেশার লো হয়ে গেছে, নতুন SF6 গ্যাস দিতে হবে। তখন আমার কি করতে হবে? তখন আমাদের এই সিস্টেমটা আইসোলেট করতে হবে। তো এটা আইসোলেট করার জন্য কি করতে হবে? আমার ধরেন ওই যে এই আইসোলেটরটা ওপেন করে দিলাম, এই আইসোলেটরটা ওপেন করে দিলাম, আমি ওপেন করে দিলে কি হবে, আমাদের যে সেকেন্ড যে বাসটা আছে মানে এটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তার মানে কি গ্রিডে এটা দিয়ে আমি 50% পাওয়ার দিতে পারবো। ঠিক আছে, তার মানে কি আমার আমার পুরো প্ল্যান্টটা শাটডাউন করা লাগতেছে। সেই কারণে আমরা এই আইসোলেটর গুলো ইউজ করে থাকি, মানে একটা পার্শিয়াল অংশ যাতে আমরা ডিসকানেক্ট করে মেনটেনেন্স কাজ করতে পারি সেই কারণে। ওকে, এরপরে কি হবে, এরপরে সেটা কানেক্ট হয়ে গেছে আমাদের 132 কেবির বাসে, এটা হচ্ছে আমাদের মেইন 132 কেবির বাস। তার মানে কি আমাদের একটা, আমাদের যে দুইটা ব্লক 11 কেবি, আমার দুইটা ব্লক। ওকে, এই যে এটা একটা ব্লক 11 কেবি, আর একটা এটা একটা 11 কেবি। ঠিক আছে, সাপোজ ধরেন আমাদের প্ল্যান্টটা ধরেন 40 মেগাওয়াট একটা প্ল্যান্ট, তো এখানে আমাদের 20 মেগাওয়াট জেনারেট করতেছে, এখানে আমাদের 20 মেগাওয়াট জেনারেট করতেছে।
আমরা এই যে 20 মেগাওয়াট আছে সেই 20 মেগাওয়াটটা আমরা এই লাইন দিয়ে এখানে সাপ্লাই দিচ্ছি। আর এখানে যে 20 মেগাওয়াট আছে আমরা এই লাইন দিয়ে সেম এই লাইন দিয়ে এখানে সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইন 132 কেবি। এই মেইন 132 কেবি আবার আপনার একটা আইসোলেটর আছে, একটা SF6 আছে, সিটি আছে, এটা আবার পিটি আছে মিটারিং এর জন্য। আবার এটা এই সেম এটা লাইটিং স্টোর আছে, সব সেম এই বাকি দুইটার মতো সবই সেম। তারপর এটা চলে যাবে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল, এখানে আন্ডারগ্রাউন্ড কেবল দেখা যাচ্ছে, অনেক ওভারহেডও যায়, দিয়ে চলে যাবে আমাদের ন্যাশনাল গ্রিডে। ওকে, তো এটা আপনার খুবই একটা একটা বেসিক আইডিয়া, মানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, একটা প্লান্টের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কিরকম থাকে। এখন আমাদের যে অক্সিলারি সিস্টেমগুলো আছে, আমি যদি আপনাদের একটু অক্সিলারি সিস্টেমগুলো দেখাই, মানে আমাদের যে শুরু তো আমরা তো নিজেদের ইন্টারনাল ইউজও তো করতে হয়, তো ইন্টারনাল ইউজের জন্য আমরা কিভাবে করি আমি একটু দেখাই। সাপোজ আমরা এই যে আমাদের যে মেইন 11 কেবি বাস, হ্যাঁ, এই মেইন 11 কেবি বাসের সাথে আমাদের আরেকটা ট্রান্সফরমার থাকে, যেটাকে আমরা অক্সিলারি ট্রান্সফরমার বলি। ওকে, এই অক্সিলারি ট্রান্সফরমারটা কি করে, আমাদের যে এখান থেকে যে আমাদের 11 কেবি আসছে, এই 11 কেবিটাকে ও 440 ভোল্টে স্টেপ ডাউন করে। স্টেপ ডাউন করে কি করে, ও ও ও স্টেপ ডাউন করে এটা 440 বাসে ও সাপ্লাই দেয়। ওই 440 বাসে যে সাপ্লাই দেয় সেগুলো আবার আমরা আমাদের যে বিভিন্ন লোডগুলো আছে, সাপোজ ধরেন মানে সাপোজ ধরেন আমি এটা আমাদের যে ডরমিটরি আছে সেই ডরমিটরিতে আমি একটা সাপ্লাই দিব, সাপোজ ধরেন এটা আমাদের ডরমিটরি লাইন। ঠিক আছে, সাপোজ ধরেন এটা আমাদের যে এসি সিস্টেমগুলো আছে এসিতে আমরা সাপ্লাই দিব, মানে আমাদের ইন্টারনাল ইউজের জন্য যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমাদের সেটা। আচ্ছা, এখন ধরেন আমার প্ল্যানটা মনে করেন ব্ল্যাক আউট হয়ে গেছে, গ্রিড ফেল করছে, ব্ল্যাক আউট হয়ে গেছে। এখন আমার পুরা প্ল্যান বন্ধ। এখন তো আমার প্ল্যান্টের ভেতর তো মানুষজন থাকে, আমার বিভিন্ন ধরনের ধরেন ইকুইপমেন্ট আছে যেগুলো আমার কুলিং দরকার। সাপোজ প্যানেল গুলো আছে, বিভিন্ন প্যানেল আছে, এগুলো কুলিং দরকার। বা ধরেন আমাদের যে ইন্টারনাল ইউজের জন্য, ইমার্জেন্সি ইউজের জন্য কিছু কিছু দরকার হয়। সেই কারণে আমরা ব্ল্যাকআউট জেনারেটর থাকে বা ডিজেল জেনারেটর আমরা একটা রাখি। সব প্ল্যান্টই থাকে, একটা দুইটা তিনটা, এটা রিকোয়ারমেন্ট অনুসারে থাকে। এই যে সেই ব্ল্যাকআউট অথবা ডিজেল জেনারেটর, ও কি করে, ও 400 কেবি বাসের সাথে ও কানেক্টেড থাকে। যখনই প্ল্যানটা ব্ল্যাকআউট থাকে, ব্ল্যাকআউট বলতে কি বোঝায়, ব্ল্যাকআউট বলতে সাপোজ ধরেন আমাদের যে এই যে SF6টা আছে সেটা আমাদের ট্রিপ করে গেছে, মানে আমাদের গ্রিড থেকে আমরা পাওয়ার নিতে পারতেছি না বা গ্রিডে কোনো পাওয়ার দিতে পারতেছি না, এটা ট্রিপিং কন্ডিশনে আছে। বা ধরেন গ্রিড ট্রিপ করছে, আমরা গ্রিড থেকে কোনো কিছু নিতে পারবো না, এটা হচ্ছে আমাদের ব্ল্যাকআউট কন্ডিশন। ওকে, তো এই ব্ল্যাকআউট কন্ডিশনে ইন্টারনাল ইউজের জন্য আমাদের একটা ব্ল্যাকআউট জেনারেটর বা ডিজেল জেনারেটর বা ইমার্জেন্সি জেনারেটর থাকে, একটা দুইটা তিনটা রিকোয়ারমেন্ট অনুসারে। সেই জেনারেটরটা হচ্ছে আমাদের এই জেনারেটর। এই জেনারেটরটা তখন আমাদের যে অক্সিলারি সিস্টেমগুলো আছে সেইগুলাকে ওরা সাপ্লাই দেয়, এবং ওই কন্ডিশনে আমাদের যে এই ব্রেকারটা আছে এই ব্রেকারটা আমরা ওপেন রাখি। কেন ওপেন রাখি, যদি এটা ওপেন না রাখি তাহলে এই এই 40 কেবি থেকে এদিকে 11 কেবিতে চলে আসার একটা চান্স থাকে, এবং এটা আসলে আমাদের কোনো প্রয়োজন নাই, এবং আমাদের এটা সেফটি ইস্যু হয়ে যায়। যে কারণে আমরা এই ব্রেকার দুইটা ওপেন করে তখন আমরা এটাকে অন করি। অন করে তারপর আমরা আমাদের যে অক্সিলারি সিস্টেমগুলো আছে সেখানে আমরা সাপ্লাই দিয়ে থাকি। ওকে, এটাই ছিল একটা খুবই একটা বেসিক আইডিয়া, একটা পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিক্যাল সিস্টেম সিঙ্গেল ডায়াগ্রামটা আসলে কিভাবে কাজ করে। যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, কাইন্ডলি শেয়ার করবেন। থ্যাংক ইউ।